এই সরকারকে নিয়ে বলেছে, কেউ বলেছে এনজিওগ্রাম সরকার, কেউ বলেছে বেসরকারি সরকার। এবং বাস্তব কথা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় এই পাঠ্যপুস্তকের বিষয়ের আগেও যদি আমরা তাকাই তাহলে দেখবো যে এই সরকার এমন একটি সরকার যে সরকার এইচএসসি পরীক্ষা নেওয়ার ক্যাপাসিটি পর্যন্ত নেই। তারা এইচএসসি তারা কি সংস্কার কি সবাইকে অটো পাস ব্যবস্থা করে দিয়েছে। এক অর্থে এই সরকার হচ্ছে এইচএসসি ফেল সরকার। তো এই সরকার প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের এই পরীক্ষা গ্রহণ করা, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ রক্ষা করা, শিক্ষকেরা সরকারের কাছ থেকে আপনি জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক প্রিন্সিপাল যেভাবে লাঞ্ছিত হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষক আজকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে একাডেমিক ফ্রিডম, সেন্টার অফ এক্সিলেন্স, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, এসব কি বলবেন? একজন শিক্ষক আজকে শুধুমাত্র তার স্বাধীনতা, তার ছন্দ হোক, গণতান্ত্রিক মতামত হোক, সেটির কারণে তার আজকে ক্লাস পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। তো গোটা বাংলাদেশেই তো এক ধরনের ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো সার্বিকভাবে গড়ে উঠেছে। আর এটি বাংলাদেশের মানুষের কাছে তাদের এই কথাগুলো যে হাস্যকর, এবং বাংলাদেশের মানুষ যে প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ছে নিজেদের ব্যর্থতা দ্বারা ঢাকার জন্য, এমন কোন মিথ্যা নেই যেটি তারা আশ্রয় গ্রহণ করছে না। শেখ হাসিনা সরকার টানা বই প্রদান করেছে, এটি তো শেখ হাসিনা সরকারের ভিশন এবং মিশন ছিল গোটা পৃথিবীর সামনে একটি অত্যন্ত সুন্দর উজ্জ্বল ছিল যে আমরা এক ধরনের কল্যাণধর্মী রাষ্ট্রের উপযোগী ব্যবস্থা আমরা চালু করতে পেরেছি। দক্ষতার সঙ্গে ধারাবাহিক কল্যাণমুখী একটি ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে, এবং সেটি আজকে এই সরকার, এই তথাকথিত সরকার, তারা আজকে সেটিকে আমাদের একটি রাষ্ট্রীয় অর্জন, আমাদের একটি জাতীয় অর্জনকে তারা ধূলিসাৎ করে দিয়েছে। এটিও আগের আলোচনার ধারাবাহিকতাই আসে আসলে, বিশেষ করে পিএসসি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে শুনছে, যারা শুনবে হয়তো এই লিঙ্কের মাধ্যমে, শিক্ষার্থী নিজেরা কিন্তু জানে, তারা বুকে হাত দিয়ে বলতে পারবে যে শেখ হাসিনা সরকারের সাফল্যের অন্যতম একটি স্মারক হচ্ছে পিএসসি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো। কারণ এর আগে পিএসসি একটি ভঙ্গুর প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। পিএসসি এমন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল যারা 4 বছরে একটা ফিফা ওয়ার্ল্ড কাপ হয়, 4 বছরে একটা বিসিএস হতে হয়নি। এবং প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেলে লিখিত পরীক্ষা কিভাবে বাতিল হয়ে গেছে, এবং ছাত্র দলের ক্যাডার কিভাবে বিসিএস ক্যাডার হয়েছে, এসব তো বাংলাদেশের মানুষের কাছে জাজল্যমান ভাবে প্রমাণিত হয়েছে। এরপরে 2008 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে টানা প্রত্যেক বছরই বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেকটি দক্ষতা, যোগ্যতা, মেধার ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে, এবং পিএসসি প্রতিষ্ঠান হিসেবে যে সক্রিয়তা, স্বাতন্ত্র্য, সেটি কিন্তু পরিস্ফুটতা। এই জনপ্রিয়তার অন্যতম ভিত্তি কিন্তু ছিল যে সরকারি চাকরির প্রতি ছেলে মেয়েদের আগ্রহ বেড়েছে, কারণ মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি দুয়ার উন্মোচিত হয়েছিল, এবং দক্ষতা, যোগ্যতার ভিত্তিতে সেখানে পরীক্ষায় সুযোগ পাওয়ার বিষয়টি ছিল বলেই কিন্তু সরকারি চাকরির আগ্রহ বাড়ার এটি একমাত্র কারণ নয়, এটি অন্যতম একটি কারণ। অথচ আজকে পিএসসি কে কোন পর্যায়ে নিয়ে আসা হয়েছে? পিএসসি তে যিনি ব্যর্থতার দায়ে যাকে পদত্যাগ করতে হয়েছে, যা কমিশনের সার্চ কমিটিতে বসিয়েছে, তো এক ধরনের প্রমোশন তাকে দিয়েছে। আপনাদের সময় তো কিছু আমরা প্রশ্ন রয়েছে যে প্রশ্নপত্র ফাঁস, বিসিএস এর নানান অনিয়মের কথা আমরা শুনেছি, আবেদ আলীর কথা আমরা জানি, সেই বিষয়টি আপনি কিভাবে খণ্ডন করবেন? আবেদ আলীর প্রসঙ্গে যদি আসে, আজকে আমি যার কথা বললাম, পিএসসি যিনি চেয়ারম্যান ছিলেন এবং যার সঙ্গে পিএসসি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তার সঙ্গে কিন্তু আবেদ আলীর ঘটনাটি সম্পৃক্ত রয়েছে, যদিও এটি উন্মোচিত হয়েছে পরবর্তীতে। এবং সর্বশেষ বিসিএস এর প্রশ্ন ফাঁসের যে বিষয়টি, সেটি নিয়েও কিন্তু পিএসসি তদন্ত করেছে, এই পিএসসিও তদন্ত করেছে, এবং সেখানকার রিপোর্ট কি সেটাও কিন্তু সবার জানা। সার্বিক ফল সেটি তো নয়, সব কিছু ত্রুটি বিচ্যুত রয়েছে, কিন্তু সার্বিকভাবে যেমন সময়টি অনেক বেশি লাগছিল, 3-4 বছর পরে চূড়ান্ত ভাবে চাকরিতে যোগদান করতে হচ্ছিল, এই বিষয়গুলো রয়েছে। কিন্তু সার্বিকভাবে বর্তমানে পিএসসির অবস্থা যদি দেখি, আরেকটি বিষয় হচ্ছে যে দেখুন, সেটা হচ্ছে যে আমাদের এই পিএসসিতে সবার চাকরি, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার চাকরি পাওয়ার অধিকার রয়েছে, সে যদি পরীক্ষা উত্তীর্ণ হয়, যোগ্যতা এবং দক্ষতার স্বাক্ষর রাখে। আজকে গত কতজন না বাতিল হয়েছে, তার চেয়ে এক বিসিএস এ, তারা 43তম বিসিএস এ আপনি জানেন যে প্রায় 250 জনের মতো শিক্ষার্থী, শুধুমাত্র তার হয়তো রাজনৈতিক পরিচয় রয়েছে, তার হয়তো একটা গণতান্ত্রিক মতামত রয়েছে, কিংবা সে হয়তো বাংলাদেশ ছাত্রলীগের কর্মীও নয়, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে, সম্পর্ক রয়েছে, একটা সেলফি রয়েছে, একটা ছবি রয়েছে,
চায়ের আড্ডার একটা ছবি রয়েছে তার সহপাঠীদের সঙ্গে, সে কারণে কিন্তু বাতিল করা হয়েছে। আপনি জানেন যে এসআই থেকে 313 জনকে বাতিল করা হয়েছে শুধুমাত্র তার গণতান্ত্রিক মতামত এবং সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে। পুলিশ প্রশাসন থেকে যাদেরকে বাদ দেওয়া হচ্ছে, যাদের ট্রেনিং হচ্ছিল, সেটি হচ্ছে তারা নাকি কেউ কেউ জোরে কথা বলেছেন, কেউ উচ্চস্বরে কথা বলেছেন, কেউ নাস্তার জন্য একটু শাউট করেছেন, এইসব অভিযোগে নাকি তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেটাই বলছি। এবং যে 250 জন বাতিল করা হয়েছে তাদের সবারই তার গণতান্ত্রিক মতামতের কারণে বাতিল করা হয়েছে, রাজনৈতিক বিশ্বাসের কারণে বাতিল করা হয়েছে, এবং একটি নির্দিষ্ট ধর্ম পরিচয়ের হওয়ার কারণে তাদেরকে কিন্তু আজকে পিএসসি থেকে নিয়োগ বাতিল করে দেওয়া হচ্ছে। এবং নতুন করে এই গত 5-6 মাসের মেয়াদি যে অন্তর ব্যর্থকালীন সরকার, তারা কিন্তু নতুন চাকরির সার্কুলারের মাধ্যমে সেটি প্রক্রিয়া নিশ্চিত করা সেটিও কিন্তু করতে পারেনি। অথচ এই সরকার একটি প্রেক্ষাপটের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, এবং সেখানে কিন্তু চাকরির পরীক্ষায় তারা এইচএসসি পরীক্ষা নিতে পারছে না, তারা চাকরির পরীক্ষা নিতে পারছে না। এবং শুধু তাই নয়, এই সরকারকে তো ধ্বংস করছে, এই সরকার বেসরকারি খাতকেও ধ্বংস করছে। আজকে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে, আজকে বাইরে থেকে বিনিয়োগ আসা বন্ধ হয়ে গেছে, কলকারখানার কোনো পরিবেশ নেই, ফরেন ইনভেস্টমেন্ট একেবারেই বন্ধ হয়ে গেছে, ঋণ প্রবৃদ্ধির হারের অবস্থা আপনি নিজেও অবগত আছেন। তো ছেলেমেয়েরা যে শেখ হাসিনা সরকারের সময় যে উদ্যোক্তা হওয়ার একটা সম্ভাবনা, স্টার্ট আপ প্রকল্পগুলো নিজে করবে, আজকে কিন্তু সেই সুযোগটিও নেই। সরকারি চাকরিদার সবাই করবে না, অথচ এই সরকার কিন্তু এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যে বেশিরভাগ তরুণ কিন্তু আজকে তারা বেকার হতে বাধ্য হবে এই অবস্থার মধ্যে। আচ্ছা, একটু আমি প্রশ্ন করি, এই আন্দোলনটাই হয়েছিল মেধা কোটা, মেধা সবাই বলেছে। এখন যারা মেধাবী তারা তো বিসিএস চায়, আমার মনে পরীক্ষাও দিতে চাচ্ছে না। এখন তো আর এটা নিয়ে কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। বিসিএস পরীক্ষা দিতে হবে, বিসিএস পরীক্ষা যদি উঠিয়ে দেওয়া হয় এখন ভালো হয়। শুধু তো তাই নয়, এবং এই যে বিষয়গুলোকে কেন্দ্র করে আন্দোলনে শিক্ষার্থীদের ইনভলভমেন্টও ছিল। একটি ছিল মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া, আজকে কিন্তু সেখানে বিভিন্ন ধরনের জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশে বলে দেওয়া হচ্ছে যে এদেরকে নিয়োগ দেওয়া হবে, অথচ এর আগের কোটাগুলোর বিরোধিতা করা হয়েছে একই যুক্তির খাতিরে। অথচ এখন যেটা বলা হচ্ছে নতুন স্বাধীনতার কথা যেটি বলা হচ্ছে, নতুন স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদেরকে আবার কোটার ভিত্তিতে চাকরির সুযোগ দেওয়া, আপনারা কি মনে করছেন? এটি তো তামাশা, এটি যে তারা বাংলাদেশের জনগণের সঙ্গে তামাশা করছে, এবং তারা যে জবরদখল করে ক্ষমতা দখল করেছে, এবং তারা যে সবাই ব্যক্তিগত স্বার্থসিদ্ধি নিয়েই ব্যস্ত রয়েছে। আজকে কেউ কিন্তু চাকরির টেবিলে পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়নি। আজকে যারা সরকারি চাকরির দাবিতে আন্দোলন করেছে তারা এখন তাদের রাষ্ট্র ভাবনা প্রকাশ করছে, সংবিধান বদলে দেবে, এটা করবে সেটা করবে, তদবির বাণিজ্য ব্যস্ত রয়েছে, টেন্ডার নিয়ে ব্যস্ত রয়েছে, সচিবালয়ে নিজের রুম দখল করে বসে আছে। সরকারি বিজ্ঞাপন দিয়ে আজকে একটা ছাত্র সংগঠন তাদেরকে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে বিভিন্ন জায়গায়, তো এটি আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমরাও বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো দায়িত্বে আছি এখনো। অথচ আজকে এই 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় যারা, বিশেষ করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমি এটি চ্যালেঞ্জ করে বলতে চাই যে 5 আগস্ট পরবর্তী সময়ে যারা এই ক্ষমতার দখলদার ফ্যাসিস্ট বাহিনী, লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে, তাদের অর্থনৈতিক অবস্থা কি, তারা কি ধরনের অসৎ উপায় অবলম্বন করেছে, তারা কি ধরনের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, তারা কি ধরনের তদবির বাণিজ্য, তারা কি ধরনের পদোন্নতি বাণিজ্য দখল করে যেভাবে বিভিন্ন ধরনের তদবির সুপারিশ নিয়ে ব্যস্ত রয়েছে, এটি তো আজকে তারা যতই মিডিয়া দখল করে রাখুক, আজ হোক কাল হোক, এই সত্য তরুণদের সামনে উন্মোচিত হবেই, এবং তরুণরাই বিচার করবে যে কারা নৈতিকতার বলে বলিয়ান ছিল, আর কারা প্রতারণা করেছে, আর কাদের নৈতিক মানদণ্ডটি আসলে কত শক্তিশালী। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন করি, যেহেতু এই কোটা আন্দোলনের কথা উঠেছে, একটা কথা হলো তারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদের প্রাণও থাকবে, তারা রিক্সায় চললে এখন আর মানাবে না, তাদের নিরাপত্তারও ব্যবস্থা করতে হবে। বিভিন্ন সময় আমরা দেখেছি যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তাদেরকে গাড়ি চাপা দিয়ে মারতে চেষ্টা করেছে। চতুর্দিকে তাদেরকে সেটা দেখতে হবে, সেটাই হচ্ছে, সেই জন্য তারা উন্নত গাড়ি, উন্নত জীবনযাপন করছেন। এইটা একটা। আরেকটা ধারণা জনগণের মধ্যে যেটা আছে, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তারা কি ছাত্রলীগের কেউ, এই বিষয়টি আপনি একটু ক্লিয়ার করবেন। আমিও কনফিউজড, কারণ বঙ্গবন্ধুকে নিয়ে সার্জিসকেও কথা বলতে দেখেছি, অনেক জায়গায় বক্তব্য দিয়েছে। আসলে কি সে ছাত্রলীগের, তারা
দেখুন, সাংগঠনিক কাঠামোতে তারা কেউই আমাদের ছিল না, কোনো পদ পদবি তাদের ছিল না। বাস্তবতা হচ্ছে আজকে তারা যে ধরনের কথাবার্তা বলছে এবং এর বিশেষ করে শিক্ষার্থী হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের এক ধরনের তারাই তো আজকে ক্ষমতা দখল করে বসে আছে এবং এদের দ্বিচারিতার